হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট সিবিটি 1 পরীক্ষা হলো, তাতে ভারতের অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি থেকে যেসব প্রশ্নগুলি এসেছে সেই সব প্রশ্নগুলি আমি এই একটি ভিডিওতে তোমাদের প্রোভাইড করব। এই প্রশ্নগুলি তোমাদের আসন্ন রেলের সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। আর প্লে স্টোরে রয় একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপ্লিকেশন পেয়ে যাবে, সেটাতে রেজিস্টার করে নেবে, ঠিক আছে? সেখানে ফ্রি নোটস এবং ফ্রি ক্লাস এবং পেইড নোটস ও ক্লাস পাবে, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম হয় তাহলে এই যে নিচে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের হেল্প করা হবে। ওকে, তো চলো শুরু করা যাক। 1 নম্বর বলেছে, কোন রাজ্য ভারতের সবুজ বিপ্লবের প্রধান সুবিধাভোগী? উত্তর হলো পাঞ্জাব রাজ্য। পাঞ্জাব রাজ্য ভারতের সবুজ বিপ্লবের প্রধান সুবিধাভোগী। নেক্সট, 2 নম্বর, 1947 থেকে 1991 সালে ভারতীয় অর্থনীতিতে পাবলিক সেক্টরের ভূমিকা কি? সঠিক উত্তর হলো অপশন সি, মূল ও ভারী শিল্পে প্রভাবশালিতা। 1947 থেকে 1991 সালে ভারতীয় অর্থনীতিতে পাবলিক সেক্টরের ভূমিকা হলো মূল ও ভারী শিল্পে প্রভাবশালিতা। নেক্সট, 3 নম্বর, নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক একাধিক বঞ্চনা বিবেচনা করে আয়ের বাইরে দারিদ্র্য পরিমাপ করে। নিম্নলিখিত কোন মাত্রা ভারতের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক এ অন্তর্ভুক্ত নয়? উত্তর হলো কর্মসংস্থান। কর্মসংস্থান ভারতের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচকের অন্তর্ভুক্ত নয়। স্বাস্থ্য, তারপরে জীবনযাত্রার মান, শিক্ষা, এগুলো ভারতের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচকের অন্তর্ভুক্ত। নেক্সট, 4 নম্বর, স্বাধীনতার সময় কোনটি ভারতীয় অর্থনীতির একটি প্রধান অসুবিধা ছিল? সঠিক উত্তর হলো অপশন বি, চরম বেকারত্ব এবং দারিদ্র্য। নেক্সট, 5 নম্বর, কেন গ্রস এনরোলমেন্ট রেশিও কখনো কখনো 100% অতিক্রম করতে পারে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সরকারি বয়স বহির্ভূত শিক্ষার্থীদের তালিকাভুক্তির কারণে। ঠিক আছে, সরকারি বয়স বহির্ভূত শিক্ষার্থীদের তালিকাভুক্তির কারণে গ্রস এনরোলমেন্ট রেশিও কখনো কখনো 100% অতিক্রম করতে পারে। নেক্সট, 6 নম্বর, 1991 পরবর্তী সংস্কারে বিলগ্নীকরণ শব্দটি কোন বিষয়টিকে বোঝায়? তো বিলগ্নীকরণ কি বোঝায়? বিলগ্নীকরণ বোঝায় হলো সরকারি খাতের কোম্পানিগুলির কাছে থাকা সরকারি শেয়ার বিক্রি। নেক্সট, 7 নম্বর, বেসরকারীকরণের লক্ষ্য হলো সরকারি শিল্প খাতে ড্যাশকে উন্নীত করা। তো সঠিক উত্তর হলো অপশন ডি, পরিচালনামূলক দক্ষতা এবং প্রতিযোগিতামূলকতাকে উন্নীত করা। নেক্সট, 8 নম্বর, নিচের কোনটি জীবিকাভিত্তিক কৃষির একটি বৈশিষ্ট্য? তো সঠিক উত্তর হলো জীবিকাভিত্তিক কৃষি পারিবারিক ব্যবহারের জন্য কৃষিকাজ। নেক্সট, 9 নম্বর, নিচের কোনটি সফট ইনফ্রাস্ট্রাকচারের একটি উদাহরণ? জনশিক্ষা। জনশিক্ষার সফট ইনফ্রাস্ট্রাকচারের একটি উদাহরণ। নেক্সট, 10 নম্বর, স্বাধীনতার সময় ভারতের জাতীয় আয়ে কোন খাতের অবদান সবচেয়ে বেশি ছিল? কৃষি খাতের অবদান। নেক্সট, 11 নম্বর, ঔপনিবেশিক শাসনামলে ভারতের জাতীয় এবং মাথাপিছু আয়ের অনুমান সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক? তো উত্তর হয়ে যাবে অপশন সি, ঔপনিবেশিক সরকার কখনো ভারতের জাতীয় এবং মাথাপিছু আয় অনুমান করার জন্য কোনো আন্তরিক প্রচেষ্টা করেনি। নেক্সট, 12 নম্বর, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টির জন্য কোন খাতগুলির উপর জোর দেওয়া হয়েছিল? তো পশুপালন, মৎস্য চাষ, উদ্যান পালন এবং গ্রামীণ শিল্প খাতগুলির উপর জোর দেওয়া হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট, 13 নম্বর,
নিচের কোনটি ভারতের পরিকল্পনা কমিশনকে ঠিকভাবে বর্ণনা করে? তো পরিকল্পনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশনকে ঠিকভাবে বর্ণনা করে অপশন এ, এটি 1950 সালে একটি সরকারি প্রস্তাব দ্বারা গঠিত অতিরিক্ত সাংবিধানিক উপদেষ্টা সংস্থা। ঠিক আছে, নেক্সট দেখো 14 নম্বর, ভারতের রাজস্ব একত্রীকরণ কৌশলের অংশ হলো প্রত্যক্ষ কর সংস্কার উদারীকরণ। পরবর্তী ভারতে কোন কমিটি প্রত্যক্ষ কর সরলীকরণের সুপারিশ করেছিল? তো কেলকার কমিটি। উদারীকরণ পরবর্তী ভারতে কেলকার কমিটি প্রত্যক্ষ কর সরলীকরণের সুপারিশ করেছিল। নেক্সট দেখো 15 নম্বর, কত সালে ভারতের তৃতীয় প্রেসিডেন্সি ব্যাংক হিসাবে ব্যাংক অফ মাদ্রাজ প্রতিষ্ঠিত হয়? তো 1843 সালে। 1843 সালে ভারতের তৃতীয় প্রেসিডেন্সি ব্যাংক হিসাবে ব্যাংক অফ মাদ্রাজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট 16 নম্বর, বিশ্বায়ন ভারতের গ্রাহকদের পছন্দকে প্রভাবিত করেছে। কোন প্রবণতাটি ভারতীয় গ্রাহকদের উপর বিশ্বায়নের প্রভাবের প্রতিফলন ঘটায়? উত্তর হলো অপশন সি, আন্তর্জাতিক ব্র্যান্ডের অধিকতর লভ্যতা। নেক্সট 17 নম্বর, উদারীকরণের পর থেকে কৃষি ঋণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যদিও বন্টন এখনো অসম। ভারতে কোন প্রতিষ্ঠান গ্রামীণ ঋণের শীর্ষ সংস্থা? নাবার্ড। নাবার্ড গ্রামীণ ঋণের শীর্ষ সংস্থা, নাবার্ড। ঠিক আছে, নেক্সট 18 নম্বর, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অর্থাৎ 1956 থেকে 1961 যে পরিকল্পনা হয়েছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার অধীনে কোন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল? ভারী ও মৌলিক শিল্প খাতকে। নেক্সট 19 নম্বর, লাইসেন্স রাজ শব্দটি ভারতীয় অর্থনীতির কোন খাতের সঙ্গে সম্পর্কিত? শিল্প খাতের সঙ্গে। লাইসেন্স রাজ শিল্প খাতের সঙ্গে সম্পর্কিত। নেক্সট 20 নম্বর, ভারতের ঐতিহ্যবাহী হস্তশিল্পের পতনের জন্য প্রায়শই কোন ঔপনিবেশিক নীতিকে দায়ী করা হয়? অবশিল্পায়ন নীতিকে দায়ী করা হয়। নেক্সট 21 নম্বর, ভারতীয় অর্থনৈতিক প্রেক্ষাপটে বেসরকারীকরণ বলতে কি বোঝায়? সরকারি কোম্পানিগুলোকে বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করাই হলো বেসরকারীকরণ। নেক্সট 22 নম্বর, লৌহ ও ইস্পাত শিল্পকে মৌলিক শিল্প বলা হয় কেন? কারণ হলো এটি অন্যান্য শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি এবং সরঞ্জাম সরবরাহ করে। নেক্সট 23 নম্বর, স্বাধীনতার প্রাক্কালে অন দ্য এভ অফ ইন্ডিপেন্ডেন্স ভারতের কর্মজীবী জনসংখ্যার বৃহত্তম অংশ কোন ক্ষেত্রে নিযুক্ত ছিলেন? প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত ছিলেন। স্বাধীনতার প্রাক্কালে ভারতের কর্মজীবী জনসংখ্যার বৃহত্তম অংশ প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত ছিলেন। নেক্সট 24 নম্বর, স্বাধীনতার প্রাক্কালে 1947 সালে ভারতের কোন অর্থনৈতিক ব্যবস্থার প্রাধান্য ছিল? তো কোন অর্থনৈতিক ব্যবস্থার প্রাধান্য ছিল? অপশন সি, ঔপনিবেশিক কৃষিভিত্তিক অর্থনীতি ব্যবস্থার। নেক্সট 25 নম্বর, ঔপনিবেশিক অর্থনৈতিক নীতির অধীনে ভারতীয় হস্তশিল্প উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ব্রিটিশ শাসনামলে ভারতীয় হস্তশিল্পের পতনের প্রধান কারণ কি ছিল? প্রধান কারণ ছিল যন্ত্রের মাধ্যমে তৈরি ব্রিটিশ পণ্যের আগমন। নেক্সট 26 নম্বর, 1991 সালের সংস্কার পরবর্তী যুগে আরবিআই দ্বারা আর্থিক নীতি বাস্তবায়নের জন্য প্রধানত কোন উপকরণটি ব্যবহৃত হয়? রেপো রেট ব্যবহৃত হয়। নেক্সট 27 নম্বর, বাণিজ্য উদারীকরণের ক্ষেত্রে শুল্ক সংস্কার ছিল মূল বিষয়। 1991 সালের পর আমদানি শুল্কের কি হয়েছিল? 1991 সালের পর আমদানি শুল্ক ক্রমশ হ্রাস পেয়েছিল। নেক্সট 28 নম্বর, প্রাথমিক খাত 1947 থেকে 91 সালে অসম আঞ্চলিক উন্নয়ন দেখেছিল। কোন অঞ্চল সবুজ বিপ্লবের ফলে সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল? তো কোন রাজ্য, সেটা প্রথমেই আমরা পড়েছি। তো কোন অঞ্চল? উত্তর ভারত, সেটা তাই তো, উত্তর ভারতে আছে। নেক্সট 29 নম্বর, নিচের কোন বিকল্পটি ব্রিটিশ শাসনামলে ভারতীয় শিল্পের অবস্থা সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে?
তো ব্রিটিশ শাসনামলে ভারতীয় শিল্পের অবস্থা সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানের পদ্ধতিগত অপকর্ষ। নেক্সট 30 নম্বর, একটি মিশ্র অর্থনীতিতে ব্যক্তিগত এবং সরকারি উভয় মালিকানা জড়িত ভারতের মিশ্র অর্থনীতি মডেলের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য কি? তো সঠিক উত্তর হলো মূল শিল্পে সরকারি খাতের আধিপত্য। ভারতের মিশ্র অর্থনীতি মডেলে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো মূল শিল্পে সরকারি খাতের আধিপত্য। নেক্সট 31 নম্বর, TRYACM ট্রাইসেম স্ব-কর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ এর মূল লক্ষ্য কি ছিল? এর মূল লক্ষ্য ছিল বেকারত্ব মোকাবেলায় গ্রামীণ যুবকদের দক্ষতা বৃদ্ধি। নেক্সট 32 নম্বর, 1991 সালের সংস্কারের অধীনে বেসরকারীকরণের মাধ্যমে কি ঘটে? বেসরকারীকরণের মাধ্যমে সরকারি খাতের উদ্যোগে সরকারি শেয়ার বিক্রি হয়। নেক্সট 33 নম্বর, 2000-এর দশকে ভারত সরকারের বিলগ্নীকরণ নীতির অধীনে কোন প্রধান ভারতীয় কোম্পানিটি বেসরকারীকরণ করা হয়েছিল? মারুতি উদ্যোগ লিমিটেড কোম্পানিটি। নেক্সট 34 নম্বর, রফতানিমূলক শিল্পায়নকে উৎসাহ দিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছিল। তো বিশেষ অর্থনৈতিক অঞ্চল মানে সেজের মধ্যে থাকা সংস্থাগুলিকে প্রাথমিকভাবে কি ইনসেনটিভ দেওয়া হয়? তো উত্তর হলো অপশন বি, কর থেকে সামরিক অব্যাহতি এবং পরিকাঠামো সহায়তা দেওয়া হয়। নেক্সট 35 নম্বর, কোনটি কাঠামোগত বেকারত্বের একটি উদাহরণ? তো কাঠামোগত বেকারত্বের উদাহরণ হলো অপশন এ, দক্ষতার অভাবে একজন কর্মী নতুন এবং সম্প্রসারণশীল শিল্প ব্যবস্থাতেও চাকরি খুঁজে পাচ্ছেন না। নেক্সট 36 নম্বর, পর্যটনকে একটি তৃতীয় খাতের কার্যকলাপ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে কারণ এতে ড্যাশ করা হয়, এতে মানুষকে পরিষেবা প্রদান করা হয়। নেক্সট 37 নম্বর, ভারত সরকার এবং রিজার্ভ ব্যাংকের মধ্যে মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট কবে স্বাক্ষরিত হয়েছিল? তো 20 ফেব্রুয়ারি 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট 38 নম্বর, ভারত কোন বছর থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য? 1995 সাল থেকে। 1995 সাল থেকে ভারত WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য। নেক্সট 39 নম্বর, ব্রিটিশ শাসনকালে ভারতের বৈদেশিক বাণিজ্য কাঠামো উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছিল। ঔপনিবেশিক আমলে ভারত মূলত কোন ধরনের পণ্য রপ্তানি করত? কাঁচামাল রপ্তানি করত। নেক্সট 40 নম্বর, কোন প্রতিষ্ঠান 1991 এর পরে ভারতে শিল্প খাতের কাঠামোগত সংস্কারকে প্রভাবিত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিল? IMF এবং বিশ্ব ব্যাংক। IMF এবং বিশ্ব ব্যাংক এই দুটি প্রতিষ্ঠান 1991 পরে ভারতের শিল্প খাতের কাঠামোগত সংস্কারকে প্রভাবিত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিল। নেক্সট 41 নম্বর, পরিকাঠামোকে সর্বজনীন মধ্যস্থতাকারী বলা হয় কেন? কারণ এটি প্রায় সকল পণ্য ও পরিষেবা উৎপাদনে ব্যবহৃত হয়। নেক্সট 42 নম্বর, ইউজুয়াল স্ট্যাটাস পরিমাপের অধীনে কাদের বেকার হিসেবে বিবেচনা করা হয়? এমন একজন যিনি কাজ করছেন না কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ খুঁজছেন, তাদের বেকার হিসেবে বিবেচনা করা হয়। কোন পরিমাপে? ইউজুয়াল স্ট্যাটাস পরিমাপের অধীনে। নেক্সট 43 নম্বর, 1991 সাল থেকে ভারতের অর্থনৈতিক সংস্কারের একটি প্রধান সামাজিক উন্নয়নের ফলাফল হিসেবে নিম্নলিখিত কোনটিকে বিবেচনা করা হয়? উত্তর হলো অপশন এ, প্রত্যাশিত আয়ুষ্কালের উন্নতি। 1991 সাল থেকে ভারতের অর্থনৈতিক সংস্কারের একটি প্রধান সামাজিক উন্নয়নের ফলাফল হিসাবে প্রত্যাশিত আয়ুষ্কালের উন্নতিকে কি করা হয়? উন্নয়নের ফলাফল হিসেবে বিবেচনা করা হয়।
নেক্সট দেখো 44 নম্বর, স্বাধীনতার পর ভারত একটি মিশ্র অর্থনীতি গড়ে তোলার জন্য একটি পরিকল্পিত পদ্ধতি গ্রহণ করে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়? কৃষি খাতকে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সর্বোচ্চ অগ্রাধিকার পায় কৃষি খাত। নেক্সট 45 নম্বর, কোনটি একটি তৃতীয় খাতের ক্রিয়াকলাপের উদাহরণ? শিক্ষকতা। ঠিক আছে, পরিষেবা প্রদান যেটা সেটাই তৃতীয় খাত। নেক্সট 46 নম্বর, ভারতীয় কৃষিতে যে ঋতুতে বপন করা হয় না সেই ঋতুতে কোন ধরনের বেকারত্ব সবচেয়ে বেশি দেখা যায়? মরশুমি বেকারত্ব। ঠিক আছে। নেক্সট 47 নম্বর, ভারতের প্রথম আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি বেসরকারি খাতে ব্যাংক স্থাপনের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে নীতিগত অনুমোদন পেয়েছিল? তো এইচডিএফসি লিমিটেড। ভারতের প্রথম আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে এইচডিএফসি লিমিটেড বেসরকারি খাতে ব্যাংক স্থাপনের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে নীতিগত অনুমোদন পেয়েছিল। নেক্সট 48 নম্বর, প্রদত্ত কোনটি স্বাধীনতার সময় ভারতের বৈদেশিক বাণিজ্য কাঠামোকে সঠিকভাবে বর্ণনা করে? উত্তর হলো কাঁচামাল রপ্তানি এবং উৎপাদিত পণ্য আমদানি। নেক্সট 49 নম্বর, কোন সেক্টরটি 1947 থেকে 1991 সময়কালে সবচেয়ে কম প্রবৃদ্ধি লাভ করে? কৃষি খাত। কৃষি খাত 1947 থেকে 1991 সালে সবচেয়ে কম প্রবৃদ্ধি লাভ করে। নেক্সট 50 নম্বর, স্বাধীনতার আগে ভারতের জাতীয় আয়ের উপর কোন খাতের আধিপত্য ছিল? কৃষি খাতের আধিপত্য ছিল। নেক্সট 51 নম্বর, 1991 সালের পর ভারতে অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিক উন্নতির একটি প্রধান সূচক কি? বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 1991 সালের পর ভারতে অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিক উন্নতির একটি প্রধান সূচক বৈদেশিক মুদ্রার রিজার্ভ। নেক্সট 52 নম্বর, 1945 থেকে 1991 সালের কর্মসংস্থানের ধরন সীমিত বৈচিত্র্য প্রদর্শন করেছিল। এই সময়কালে ভারতের কর্মী বাহিনীর সবচেয়ে বেশি অংশ কোন খাতে নিযুক্ত ছিল? কোন খাতে নিযুক্ত ছিল? কৃষি খাতে। নেক্সট 53, নিম্নলিখিত কোন সূচকটি বহুমাত্রিক দারিদ্র্য সূচকতে অন্তর্ভুক্ত নয়? মাসিক মাথাপিছু ব্যয়। মাসিক মাথাপিছু ব্যয় তোমার বহুমাত্রিক দারিদ্র্য সূচকের অন্তর্ভুক্ত নয়। কোনগুলি অন্তর্ভুক্ত? পুষ্টি, স্কুলিং এর বছর, বিদ্যুৎ উপলব্ধতা, এগুলি। নেক্সট 54 নম্বর, মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার আনুষ্ঠানিক বাস্তবায়নের জন্য মুদ্রানীতি কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের এমপিসি মানে মুদ্রানীতি কমিটিতে কতজন সদস্য রয়েছে? 6 জন সদস্য রয়েছে। নেক্সট 55 নম্বর, সম্পদের বহির্গমন তত্ত্ব ছিল ঔপনিবেশিক অর্থনৈতিক নীতির একটি প্রধান সমালোচনা। কে 19 শতকের শেষের দিকে এই তত্ত্বটি প্রস্তাব করেছিলেন? তো সম্পদের বহির্গমন তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? দাদাভাই নওরোজি। ঠিক আছে। আর এই সম্পদের বহির্গমন তত্ত্ব ছিল ঔপনিবেশিক অর্থনৈতিক নীতির একটি প্রধান সমালোচনা। এটি প্রস্তাব করেছিলেন দাদাভাই নওরোজি 19 শতকের শেষের দিকে। নেক্সট 56 নম্বর, ভারতে ভূমি রাজস্ব রেকর্ডে আবাদযোগ্য পতিত জমি অর্থাৎ কালচারেবল ওয়েস্টল্যান্ড বলতে কোন ধরনের জমিকে বোঝায়? তো উত্তর হলো অপশন বি, 5 বছরেরও বেশি সময় ধরে চাষ না করা জমিকে বোঝায় আবাদযোগ্য পতিত জমি। ঠিক আছে। নেক্সট 57 নম্বর, মানব উন্নয়নের সঙ্গে জীবনের স্বাধীনতা, নিরাপত্তা এবং মর্যাদাও জড়িত। কোন সালে প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয়? 1990 সালে। নেক্সট 58 নম্বর, অর্থনৈতিক অস্থিরতার মধ্যে জোট সরকারের পতনের পর কোন দেশ ফেডারেল নির্বাচন আয়োজন করেছিল? জার্মানি। অর্থনৈতিক অস্থিরতার মধ্যে জোট সরকারের পতনের পর জার্মানি
ফেডারেল নির্বাচন আয়োজন করেছিল? নেক্সট 59 নম্বর, 1947 সালে স্বাধীনতার সময় ভারতের অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি ছিল? কৃষির উপর অত্যাধিক নির্ভরতা এবং কম উৎপাদনশীলতা। নেক্সট 60 নম্বর, 1991 সালের মন্দার সময় ভারতের উদারীকরণ নীতিকে সমর্থন করার ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF। নেক্সট 61 নম্বর, সংস্কার পরবর্তী যুগে রাজকোষ বিচক্ষণতা, সামষ্টিক অর্থনৈতিক ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভারতে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠানিকীকরণের জন্য 2003 সালে নিম্নোক্ত কোন আইনটি প্রণয়ন করা হয়েছিল? উত্তর হলো অপশন ডি, রাজকোষ দায়িত্ব এবং বাজেট ব্যবস্থাপনা আইন। ভারতে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠানিকীকরণের জন্য 2003 সালে রাজকোষ দায়িত্ব এবং বাজেট ব্যবস্থাপনা আইন প্রণয়ন করা হয়েছিল। নেক্সট 62 নম্বর, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সরকার দ্বারা মূলত উৎসাহিত করা হয় কেন? উত্তর হলো অপশন এ, বেসরকারি খাতের বিশেষজ্ঞতাকে কাজে লাগিয়ে দক্ষতা এবং উদ্ভাবনকে উন্নত করার জন্য। নেক্সট 63 নম্বর, 1990-এর দশকের পর বিশ্বায়ন এবং আউটসোর্সিং এর কারণে ভারতের কোন খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে? আইটি এবং পরিষেবা খাতে। নেক্সট 64 নম্বর, 1991 সালের সংস্কারের পর থেকে ভারতের মাথাপিছু আয়ের প্রবণতা কি প্রকার ছিল? তো ভারতের মাথাপিছু আয়ের প্রবণতা 1991 সালের সংস্কারের পর থেকে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। নেক্সট 65 নম্বর, উদারীকরণ অর্থনৈতিক কার্যকলাপের উপর সরকারের নিয়ন্ত্রণ হ্রাস করে। প্রাথমিকভাবে কোনটি নির্মূল করার লক্ষ্যে 1991 সালের উদারীকরণ করা হয়েছিল? শিল্প লাইসেন্সিং এবং কোটা ব্যবস্থা নির্মূল করার লক্ষ্যে। নেক্সট 66 নম্বর, ব্যাংকিং, যোগাযোগ এবং পরিবহন কোন খাতের অন্তর্ভুক্ত? তৃতীয় স্তরের খাতের অন্তর্ভুক্ত। নেক্সট 67 নম্বর, ভারতের কেন্দ্রীয় পরিকল্পনার ক্ষেত্রে পরিকল্পনা কমিশন ছিল একটি নোডাল সংস্থা। পরিকল্পনা কমিশনের প্রধান চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হলো জওহরলাল নেহেরু ছিলেন পরিকল্পনা কমিশনের প্রধান চেয়ারম্যান। নেক্সট 68 নম্বর, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কোথায় গ্রামীণ উন্নয়নের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হলো গ্রামীণ মূলধন গঠনের ক্ষেত্রগুলিতে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গ্রামীণ মূলধন গঠনের ক্ষেত্রগুলিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল। নেক্সট 69 নম্বর, 1998 সালে অনুমোদিত কোন কনভেনশনটি কীটনাশক এবং বিপজ্জনক রাসায়নিক পদার্থের বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে দায়িত্ব ভাগ করে নেওয়া এবং সহযোগিতা বৃদ্ধিকে উৎসাহিত দানের মাধ্যমে পরিবেশ এবং মানব স্বাস্থ্যের সুরক্ষার জন্য কাজ করে? তো সঠিক উত্তর হলো অপশন সি, রটারডাম কনভেনশন। ঠিক আছে। নেক্সট 70 নম্বর, ঔপনিবেশিক আমলে 70 থেকে 75% মানুষ ড্যাশে নিযুক্ত ছিলেন, কৃষিকার্যে নিযুক্ত ছিলেন। নেক্সট 71 নম্বর, একটি অর্থনীতিতে পরিকাঠামোর প্রাথমিক কাজ কি? পরিকাঠামোর প্রাথমিক কাজ হলো শিল্প ও অর্থনৈতিক কার্যকারিতা। নেক্সট 72 নম্বর, 1991 পরবর্তী ভারতে অর্থনৈতিক সংস্কারের প্রেক্ষাপটে নিম্নলিখিত কোনটি বিশ্বায়নকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? বিশ্ব অর্থনীতির সাথে ভারতীয় অর্থনীতির সমন্বয়। বিশ্বায়ন হলো বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতীয় অর্থনীতির সমন্বয়। নেক্সট 73, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারতের জনসংখ্যার কত শতাংশ গ্রামে বাস করত? প্রায় 85% গ্রামে বাস করত। নেক্সট 74 নম্বর, ভারতে সবুজ বিপ্লবের ফলে মূলত কোন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল? গম ও চালের উৎপাদন। নেক্সট
75 নম্বর, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারতের সবুজ বিপ্লবের সূচনা করে? তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। নেক্সট। 76 নম্বর, বিশ্বায়নের ফলে উন্নয়নশীল দেশগুলি প্রায়শই মিশ্র ফলাফলের সম্মুখীন হয়েছে। নিম্নোক্ত কোনটি উন্নয়নশীল অর্থনীতির জন্য বিশ্বায়নের সম্ভাব্য অসুবিধা? তো অসম আয় বন্টন। ঠিক আছে, অসম আয় বন্টন উন্নয়নশীল অর্থনীতির জন্য বিশ্বায়নের সম্ভাব্য অসুবিধা। নেক্সট। 77 নম্বর, বিশ্বায়ন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কিভাবে প্রভাবিত করেছিল? এটিকে দ্রুত বৃদ্ধি করেছিল। নেক্সট। 78 নম্বর, স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার কত শতাংশ কৃষির উপর নির্ভর ছিল? প্রায় 70%। নেক্সট। 79 নম্বর, স্বাধীনতার সময় ভারতে কোন শিল্পটি কার্যকর ছিল? লৌহ ও ইস্পাত শিল্প। নেক্সট। 80 নম্বর, ঔপনিবেশিক শাসনামলে কৃষিক্ষেত্রে স্থবিরতার কারণ কি ছিল? তো উত্তর হলো কৃষিক্ষেত্রে স্থবিরতা, অপশন ডি, ঔপনিবেশিক সরকার কর্তৃক প্রবর্তিত ভূমি বন্দোবস্তের বিভিন্ন ব্যবস্থা। নেক্সট। 81 নম্বর, ঔপনিবেশিক নীতি ভারতের বাণিজ্য কাঠামোকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছিল। স্বাধীনতার সময় ভারতের বৈদেশিক বাণিজ্যের ধরন কেমন ছিল তা কোনটির মাধ্যমে সবচেয়ে ভালোভাবে বর্ণিত হয়? তো উত্তর হয়ে যাবে অপশন বি, কাঁচামাল রপ্তানি এবং কারখানাজাত পণ্য আমদানির মাধ্যমে স্বাধীনতার সময় ভারতের বৈদেশিক বাণিজ্য কেমন ছিল এটা ভালোভাবে বর্ণিত হয়। নেক্সট। 82 নম্বর, নিচের কোনটি ভারতের সবুজ বিপ্লবের প্রধান সমস্যা ছিল? উত্তর হলো অপশন ডি, এর ফলে আঞ্চলিক ও ফলনের ভারসাম্যহীনতা দেখা দেয়। নেক্সট। 83 নম্বর, ভারতে ব্রিটিশ অর্থনৈতিক নীতির মূল লক্ষ্য কি ছিল? ব্রিটিশ অর্থনৈতিক নীতির মূল লক্ষ্য ছিল ব্রিটিশ অর্থনীতির উপকার। নেক্সট। 84 নম্বর, ভারতের বিশ্বায়ন প্রক্রিয়ায় কোন সংস্থার সমর্থন 1991 সালের অর্থনৈতিক সংকটের পরে গুরুত্বপূর্ণ ছিল? তো আইএমএফ সংস্থার। নেক্সট। 85 নম্বর, ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মূল উদ্দেশ্য কি ছিল? ভারতকে অর্থনৈতিকভাবে ব্যবহার করা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মূল উদ্দেশ্য ভারতকে অর্থনৈতিকভাবে ব্যবহার করা। নেক্সট। 86, ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার অর্থাৎ 1951 থেকে 56 পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল কৃষি উন্নয়ন। নেক্সট। 87 নম্বর, ভারতে মানব উন্নয়নের ক্ষেত্রে কোনটিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়? স্থায়ী আঞ্চলিক বৈষম্যকে। নেক্সট। 88, ঔপনিবেশিক আমলে ভারতীয় অর্থনীতিতে পরিষেবা খাতের অবদান ছিল মাত্র 15 থেকে 20%। নেক্সট। 89, কৃষি রপ্তানিতে 1991 সালের সংস্কারের প্রভাব কি ছিল? অপশন ডি, নিয়ন্ত্রণমুক্ত করার মাধ্যমে রপ্তানির বিকাশকে উৎসাহিত করা হয়েছিল। নেক্সট। 90 নম্বর, ভারতে ব্রিটিশ অর্থনৈতিক স্বার্থকে শিল্প বিপ্লব কিভাবে পরিবর্তন করেছিল? শিল্প বিপ্লব কি করেছিল? বাণিজ্য থেকে পরিবর্তন করে শিল্প এবং কাঁচামালের ব্যবহার। ঠিক আছে। নেক্সট। 91, দীর্ঘস্থায়ী উন্নয়নকে কোন বিকল্পটি সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? দীর্ঘস্থায়ী উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে আপোষ না করে বর্তমান চাহিদা পূরণ করে এমন উন্নয়ন। নেক্সট। 92 নম্বর, স্বাধীনতার আগে ভারতের জনসংখ্যার সবচেয়ে বেশি অংশ কোন খাতে নিযুক্ত ছিল? স্বাধীনতার আগে সবচেয়ে বেশি কোন খাতে নিযুক্ত ছিল? কৃষি খাতে। নেক্সট। 93,
কত সালে মুদ্রানীতি কাঠামো নমনীয় মুদ্রাস্ফীতির লক্ষ্যের দিকে অগ্রসর হয়েছিল এবং নীতি নির্ধারণের হারের জন্য একটি 6 সদস্যের মুদ্রানীতি কমিটি গঠন করা হয়েছিল? উত্তর হলো 2016 সালে। ঠিক আছে, 2016 সালে মুদ্রানীতি কাঠামো নমনীয় মুদ্রাস্ফীতির লক্ষ্যের দিকে অগ্রসর হয়েছিল এবং নীতি নির্ধারণের হারের জন্য একটি 6 সদস্যের মুদ্রানীতি কমিটি গঠন করা হয়েছিল। ঠিক আছে, 2016 অ্যান্সার। নেক্সট 94 নম্বর, কোন খাতটিকে ভারত সরকার উন্নত অর্থায়ন সুবিধার পরিকাঠামো হিসাবে শ্রেণীবদ্ধ করেছে? তো কোন খাতটিকে শ্রেণীবদ্ধ করেছে? গুদাম খাত। গুদাম খাতটিকে ভারত সরকার উন্নত অর্থায়ন সুবিধার জন্য পরিকাঠামো হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। নেক্সট 95, ঔপনিবেশিক নীতি কৃষিকে বাণিজ্যিকীকরণের দিকে পরিচালিত করে ব্রিটিশ শাসনামলে কোন ফসল রপ্তানির জন্য উৎসাহিত করা হয়েছিল? নীল চাষ পড়েছো তোমরা। নেক্সট 96, 1950 থেকে 1990 সময়কালে ভারত প্রধানত কোন ধরনের পণ্য রপ্তানি করত? প্রাথমিক পণ্য রপ্তানি করত। নেক্সট 97, 1991 সালের সংস্কারের পর ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে নিম্নলিখিত কোন খাতটি উল্লেখযোগ্য অবদান রেখেছে? পরিষেবা খাত। নেক্সট 98 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ে প্রায় 1960-এর দশকের মাঝামাঝি থেকে 1970-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এইচআইভি বীজের ব্যবহার অধিক সমৃদ্ধ রাজ্য যেমন ড্যাশের মধ্যে সীমাবদ্ধ ছিল? তো সঠিক উত্তর হলো অপশন এ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যে সীমাবদ্ধ ছিল। নেক্সট 99 নম্বর, ভারতে পণ্য পরিবহনের জন্য বিমান পরিবহন কম জনপ্রিয় কেন? তার কারণ হলো এটি ব্যয়বহুল এবং শুধু হালকা উচ্চ মূল্যের পণ্যের জন্য আদর্শ। নেক্সট 100 নম্বর, 1947 সালে স্বাধীনতার পরপরই ভারতের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি ছিল? তো জিডিপিতে সবথেকে কোন খাতের অবদান বেশি ছিল? কৃষি খাতের। ঠিক আছে, তো 100টা প্রশ্ন কমপ্লিট। যারা এখনো ভিডিওটিতে লাইক করোনি, ভিডিওটিতে লাইক করে দিও। আর তোমরা যদি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের সব জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো প্রিন্টেবল ফরম্যাট পিডিএফ আকারে নিতে চাও তাহলে নিচে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, তোমরা আগে 101 টাকা ছিল এটার প্রাইস, এখন 81 রুপিস পে করে এই পিডিএফ নিতে পারবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাই। 101 নম্বর, সরকারি খাতকে গুরুত্ব দিয়ে কোন সালে শিল্পনীতি সংকল্প গৃহীত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে শিল্পনীতি সংকল্প 1956 সালে গৃহীত হয়েছিল। নেক্সট 102 নম্বর, মূলত ঔপনিবেশিক অর্থনৈতিক স্বার্থে কোন পরিবহন ব্যবস্থাটি ভারতে বিকশিত হয়েছিল? তো রেলপথ বিকশিত হয়েছিল। নেক্সট 103 নম্বর, নিচের কোনটি ভারতের একটি বেসরকারি খাতের প্রতিষ্ঠান? টিসকো। টিসকো ভারতের একটি বেসরকারি খাতের প্রতিষ্ঠান। টিসকো মানে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। নেক্সট 104 নম্বর, 1951 সালের 9 জুলাই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে উপস্থাপন করেছিলেন? জওহরলাল নেহেরু। নেক্সট 105, ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি। নেক্সট 106 নম্বর, সবুজ বিপ্লব প্রযুক্তির বিস্তার ভারতকে ড্যাশে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম করেছে? খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম করেছে। নেক্সট 107 নম্বর, চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ মূলত কিসের সঙ্গে সম্পর্কিত? তো চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ তথ্য ও গবেষণার সঙ্গে সম্পর্কিত। 108 নম্বর প্রশ্ন, 1991 সালের সংস্কারের পরে কর্মসংস্থান সুযোগে কি পরিবর্তন এসেছিল? কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি পেয়েছিল বিশেষ করে বেসরকারি এবং পরিষেবা খাতে। নেক্সট 109 নম্বর,
কেন্দ্রীভূত পরিকল্পনা ভারতের শিল্প কৌশলকে প্রভাবিত করেছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে ক্ষুদ্র শিল্পগুলিকে নির্দিষ্ট সুরক্ষা এবং প্রণোদনা দেওয়া হয়েছিল? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে। নেক্সট 110 নম্বর, ভারত সরকার কত সালে ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড অর্থাৎ ব্যালকো এর 51% শেয়ারকে বর্তমানে বেদান্ত লিমিটেডের নামে পরিচিত স্টেরলাইট ইন্ডাস্ট্রিজ অর্থাৎ ইন্ডিয়া লিমিটেডের কাছে বিলগ্নীকৃত করেছে? তো অ্যান্সার হয়ে যাবে 2001 সালে। নেক্সট 111 নম্বর, ভারতে পর্যটন কোন ধরনের অর্থনৈতিক কার্যকলাপের অবদান রাখে? তো কোন ধরনের? তৃতীয় স্তরের। নেক্সট 112 নম্বর, বলেছে যারা কাজ করতে ইচ্ছুক তাদের চাকরি দিতে অক্ষম অর্থনৈতিক অবস্থাকে বেকারত্ব হিসেবে গণ্য করা হয়। কোন সংস্থা ভারতে পর্যায়ক্রমিক শ্রম শক্তি সমীক্ষা অর্থাৎ PLFS পরিচালনা করে? তো NSO সংস্থা, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, জাতীয় পরিসংখ্যান কার্যালয়, এই সংস্থা ভারতে পর্যায়ক্রমিক শ্রম শক্তি সমীক্ষা অর্থাৎ PLFS পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে পরিচালনা করে। নেক্সট 113 নম্বর, উদারীকরণের পর ভারতীয় উৎপাদন খাতের কাছে বড় চ্যালেঞ্জ কি ছিল? বড় চ্যালেঞ্জ ছিল সস্তা আমদানি থেকে প্রতিযোগিতা বৃদ্ধি। নেক্সট 114, নিচের কোনটি ভারতে কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা CSO মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস কর্তৃক পরিচালিত অর্থনৈতিক কার্যকলাপের শ্রেণীবিভাগ? তো অ্যান্সার হলো অপশন ডি, ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন 1998। নেক্সট 115 নম্বর, ঔপনিবেশিক আমলে ভারতীয় অর্থনীতিতে উৎপাদন খাতের অবদান ছিল মাত্র ড্যাশ, মাত্র 10%। নেক্সট 116 নম্বর, গ্রামীণ শিক্ষার উপর দুর্বল পরিকাঠামোর সবচেয়ে প্রত্যক্ষ প্রভাব কি? তো শিক্ষার্থী অনুপস্থিতির উচ্চ হার। ঠিক আছে, গ্রামীণ শিক্ষার উপর দুর্বল পরিকাঠামোর সবচেয়ে প্রত্যক্ষ প্রভাব হলো শিক্ষার্থী অনুপস্থিতির উচ্চ হার। নেক্সট 117 নম্বর, এলপিজি সংস্কারের একটি প্রাথমিক লক্ষ্য ছিল সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। কোন সূচকটি 1991 সালের সংস্কারের পরে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে? উত্তর হলো বৈদেশিক মুদ্রা ভান্ডার 1991 সালের সংস্কারের পরে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। আর এখানে এলপিজি কিন্তু সেই রান্নার এলপিজি না, এলপিজি মানে হলো লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। ঠিক আছে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন সংস্কারের একটি প্রাথমিক লক্ষ্য ছিল সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। ঠিক আছে, আর বৈদেশিক মুদ্রা ভান্ডার সূচকটি 1991 সালের সংস্কারের পরে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। নেক্সট 118, গ্রামীণ অর্থনীতিতে মরশুমি বেকারত্ব খুব সাধারণ বিষয়। ভারতের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি মরশুমি বেকারত্ব দেখা দেয়? তো সবথেকে বেশি মরশুমি বেকারত্ব দেখা দেয় কৃষি ক্ষেত্রে। নেক্সট 119 নম্বর, ভারতের প্রাথমিক পরিকল্পনা প্রচেষ্টার একটি হলমার্ক ছিল দ্রুত শিল্পায়ন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকারি খাতে ভারতীয় ইস্পাত কারখানার ভিত্তি স্থাপন হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পরিকল্পনায়। নেক্সট 120 নম্বর, কোন খাতটি ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক লক্ষ্য ছিল? কৃষি এবং সেচ খাত। নেক্সট 121 নম্বর, গ্রামীণ ভারতের কোন খাতে বায়োগ্যাস প্ল্যান্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? তো বায়োগ্যাস প্ল্যান্ট সবথেকে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির রান্না এবং আলোর ক্ষেত্রে। নেক্সট 122 নম্বর, ঔপনিবেশিক অর্থনৈতিক নীতিগুলি ভারতীয় সমাজে আয় এবং সম্পদের তির্যক বন্টন তৈরি করেছিল। ঔপনিবেশিক ভারতে আয় বৈষম্যের একটি প্রধান সূচক কি? তো ঔপনিবেশিক ভারতে আয় বৈষম্যের প্রধান সূচক হলো জমির অসম মালিকানা। নেক্সট
123 বৈদেশিক মুদ্রা বিনিময় সংকট ভারতকে বাহ্যিক সহায়তা চাইতে বাধ্য করেছিল। কোন প্রতিষ্ঠানটি 1991 সালের সংকটের সময় ভারতকে ঋণ প্রদান করেছিল? তো ভারতকে ঋণ প্রদান করেছিল IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, নেক্সট 124 তেন্ডুলকার কমিটি ভারতে দারিদ্র্য পরিমাপের পদ্ধতিতে সংশোধন আনে। তেন্ডুলকার কমিটি অনুযায়ী দারিদ্র্য পরিমাপের জন্য কোন মানদণ্ড বিবেচনা করা হয়? তো কোন মানদণ্ড বিবেচনা করা হয় দারিদ্র্য পরিমাপের জন্য? ভোগ ব্যয় বিবেচনা করা হয়। নেক্সট 125 কোন বাজেট অধিবেশনে মিশন অন্তোদয় গৃহীত হয়েছিল, যা সম্পদের সর্বোত্তম ব্যবহার ও ব্যবস্থাপনার লক্ষ্যে একটি সমন্বিত ও দায়বদ্ধ কাঠামো ছিল? কেন্দ্রীয় বাজেট 2017-18 অধীনে। ঠিক আছে, এই অধিবেশনে। নেক্সট 126 নম্বর তৃতীয় স্তরীয় অর্থাৎ পরিষেবা খাতে কার্যকলাপের প্রবৃদ্ধি কিভাবে ভারতের অর্থনৈতিক উন্নয়নকে প্রতিফলিত করে? এর ফলে উন্নত পরিষেবা, উন্নত নগরায়ন এবং ক্রমবর্ধমান চাহিদা দেখা যায়। নেক্সট 127 নম্বর ব্রিটিশ শাসনকালে কৃষির বাণিজ্যিকীকরণ গ্রামীণ অর্থনীতিকে বদলে দিয়েছিল। ব্রিটিশ ভারতকে কৃষির বাণিজ্যিকীকরণ কোন দিকে নিয়ে গিয়েছিল? কোন দিকে নিয়ে গিয়েছিল? তোমার অর্থকারী ফসলের উৎপাদন বৃদ্ধির দিকে। নেক্সট 128 নম্বর অর্থনৈতিক দিক থেকে বিশ্বায়ন বলতে মূলত কি বোঝায়? অর্থনৈতিক দিক থেকে বিশ্বায়ন বলতে মূলত বোঝায় বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযোগ স্থাপন করা। নেক্সট 129 দ্রুত নগরায়নের কারণে ভারতীয় শহরগুলি কোন প্রধান সমস্যার সম্মুখীন হচ্ছে? পরিকাঠামো এবং পরিষেবার উপর চাপ পড়ছে। নেক্সট 130 নম্বর 1947 সালে স্বাধীনতার সময় ভারতীয় অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি ছিল? তো প্রধান বৈশিষ্ট্য ছিল প্রধানত কৃষিকাজ এবং কম উৎপাদনশীলতা। নেক্সট 131 নম্বর নিম্নলিখিতদের মধ্যে কে 1950 সালের মার্চ মাসে প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান হিসাবে যোগদান করেন? উত্তর হলো গুলজারিলাল নন্দ। নেক্সট 132 নম্বর সবুজ বিপ্লবের সাফল্যের মূল চাবিকাঠি ছিল প্রযুক্তিগত উদ্ভাবন। ভারতে উচ্চ ফলনশীল বীজের সাফল্য কোন গুরুত্বপূর্ণ অবদানের উপর নির্ভরশীল ছিল? তো রাসায়নিক সারের উপর। ঠিক আছে, উচ্চ ফলনশীল বীজ অর্থাৎ হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস যে বীজ, তার সাফল্যের উপর তোমার রাসায়নিক সারের গুরুত্বপূর্ণ অবদান ছিল। নেক্সট 133 ভারতের অর্থনৈতিক সংস্কারের কোনটি বিশ্বায়নের ফল নয়? বিশ্বায়নের ফল নয়, কেবল স্থানীয় বাণিজ্যের প্রচার। কোনগুলো বিশ্বায়নের ফল? বিদেশি প্রযুক্তির অনুমতি দেওয়া, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগকে উৎসাহিত করা, আমদানি উদারীকরণ। নেক্সট 134 নম্বর পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টি পরিকল্পনার কেন্দ্রবিন্দু হয়ে যায়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি চালু করা হয়েছিল? তো সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি চালু করা হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ঠিক আছে, IRDP ইন্টাগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি ষষ্ঠ পরিকল্পনায় চালু হয়েছিল। নেক্সট 135 1991 থেকে পরবর্তী সময়ে ভারতে বিশ্বায়নের একটি উদাহরণ কোনটি? ভারতে বিশ্বায়নের একটি উদাহরণ হলো অ্যামাজন এবং অ্যাপলের মতো বহুজাতিক কোম্পানিগুলির প্রবেশ। নেক্সট 136 নম্বর 1991 সালের পর ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের অন্যতম প্রধান প্রভাব কি ছিল? বিদেশি কোম্পানি এবং মূলধনের প্রবেশ। নেক্সট 137 ভারত কোন সালে আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক উদারীকরণ শুরু করেছিল? 1991 সালে। নেক্সট 138
স্বাধীনতার সময় ভারতীয় অর্থনীতিতে কোন খাত প্রাধান্য বিস্তার করেছিল? কৃষি খাত। নেক্সট 139, বিশ্বায়নের মূল লক্ষ্য ছিল ভারতের অর্থনীতিকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করা। নেক্সট 140 নম্বর, বিশ্বায়ন ভারতীয় শিল্পগুলিকে কিভাবে প্রভাবিত করেছে? আরও প্রতিযোগিতা ও আধুনিক প্রযুক্তি প্রদান করেছে। নেক্সট 141, 1947 থেকে 1991 সালের মধ্যে ভারতের জিডিপিতে কোন সেক্টরের অবদান সবচেয়ে বেশি? কৃষি খাতের অবদান সবচেয়ে বেশি। নেক্সট 142, ভারতের সবুজ বিপ্লবের পথ প্রদর্শক হিসেবে কাকে বিবেচনা করা হয়? এম.এস. স্বামীনাথনকে বিবেচনা করা হয়। নেক্সট 143, উচ্চ প্রবৃদ্ধি বজায় রাখতে এবং আঞ্চলিক বৈষম্য কমাতে পরিকাঠামো উন্নয়ন অপরিহার্য। নিম্নোক্ত কোন ক্ষেত্রটি সাধারণত ভারতের মূল পরিকাঠামো খাতের অন্তর্ভুক্ত নয়? তো পর্যটন ক্ষেত্রটি ভারতের মূল পরিকাঠামো খাতের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, লোহা ও ইস্পাত, বিদ্যুৎ, সিমেন্ট এগুলো মূল পরিকাঠামো খাতের অন্তর্ভুক্ত। নেক্সট 144, স্বাধীনতার সময় ভারতের অর্থনীতি ছিল প্রধানত ড্যাশ ভিত্তিক? কৃষি ভিত্তিক। নেক্সট 145, অর্থনীতির ক্ষেত্রে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? ভারী শিল্পায়ন। নেক্সট 146, ভারতে উদারীকরণের ফলে কোন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? শিল্প এবং পরিষেবা খাত। নেক্সট 147, 1991 থেকে 2020 সালের মধ্যে ভারতে রপ্তানি আমদানি প্রবণতা ড্যাশকে প্রতিফলিত করে? রপ্তানির চেয়ে আমদানি বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি বৃদ্ধি। নেক্সট 148 নম্বর, 1991 সালের ভারতের অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে কোন বড় আর্থিক সংস্কার চালু হয়েছিল? পরিবর্তিত মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। নেক্সট 149, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নকারী শীর্ষ সংস্থা ছিল পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং কমিশন। কত সালে ভারতের পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল? 1950 সালে। নেক্সট 150 নম্বর, নিচের কোনটি ভারতে সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য ছিল না? সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য ছিল না কৃষি জমির সম্প্রসারণ। তো কোনগুলো বৈশিষ্ট্য ছিল? উচ্চ ফলনশীল প্রজাতির বীজের ব্যবহার, সার ও সেচের ব্যবহার বৃদ্ধি, কৃষির যান্ত্রিকীকরণ। ঠিক আছে, তো 150 প্রশ্ন কমপ্লিট হলো। যারা এখনো ভিডিওটিতে লাইক করোনি লাইক করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। ঠিক আছে, আর কমেন্ট করো তোমাদের এরকম ক্লাস কেমন লাগে। নেক্সট 151 নম্বর, 1990 এর দশকে ভারতের নীতিগত পরিবর্তন কোন তিনটি স্তম্ভের অর্থনৈতিক সংস্কারের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? তো কোন তিনটি অর্থনৈতিক সংস্কারের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল 1990 দশকে? তো উত্তর হয়ে যাবে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন। ঠিক আছে, মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এলপিজি। নেক্সট 152, পরিকাঠামোকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা বলা হয় কেন? কেন বলা হয়? এটি পণ্য, পরিষেবা এবং অ্যাক্সেস সরবরাহ সক্ষম করে। নেক্সট 153 নম্বর, কোনটি ভারতের মূল পরিকাঠামো খাতের একটি উপাদান? 8টি মূল শিল্পের সূচক অনুসারে নয়। তো 8টি মূল শিল্পের সূচক অনুসারে নয় বলছে, তো টেলিযোগাযোগ হয়ে যাবে আমাদের অ্যান্সার। টেলিযোগাযোগ ভারতের মূল পরিকাঠামো খাতের একটি উপাদান। ঠিক আছে, নেক্সট 154, ভারতের রপ্তানিকে বিশ্বায়ন কিভাবে সাহায্য করেছে? তো বিশ্বায়ন সাহায্য করেছে, অন্যান্য দেশে রপ্তানি বৃদ্ধি করেছে বিশ্বায়ন। নেক্সট 155, বিশ্বায়নের ফলে আন্তঃসীমান্ত প্রযুক্তির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বিশ্বায়নের কোন নীতি প্রযুক্তি স্থানান্তরকে উৎসাহিত করে? তো এফডিআই এর জন্য স্বয়ংক্রিয় রুট। ঠিক আছে, বিশ্বায়নের ফলে আন্তঃসীমান্ত প্রযুক্তির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বিশ্বায়নের এফডিআই এর ফলে মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য স্বয়ংক্রিয় রুট নীতি
প্রযুক্তি স্থানান্তরকে উৎসাহিত করে। নেক্সট 156, তৃতীয় স্তরের কার্যকলাপগুলিকে ড্যাশ বলা হয়। তৃতীয় স্তরের কার্যকলাপগুলিকে পরিষেবা খাত বলা হয়। নেক্সট 157, ভারতের গ্রামীণ দুর্দশার ক্ষেত্রে কোন কারণটির অবদান সবচেয়ে কম? তো গ্রামীণ দুর্দশার ক্ষেত্রে কোনটির অবদান সবচেয়ে কম? উচ্চ গ্রামীণ সাক্ষরতার হার। নেক্সট 158, ভারতের 1991 সালের অর্থনৈতিক সংস্কারের প্রধান লক্ষ্য কি ছিল? ভারতের অর্থনীতি স্থিতিশীল করা। ঠিক আছে, তো বন্ধুরা, ভারতের অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি থেকে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটে এই 158টা প্রশ্নই এসেছিল। সব প্রশ্নগুলি আমি তোমাদের এই ভিডিওতে প্রোভাইড করেছি। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।